রাত প্রায় 2টো, অথচ রাহুলের ঘুম আসছে না। চোখ একবার জানলার দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় চোখ নামিয়ে নিল। কিন্তু লাইনগুলো যেন আজ নাচতে শুরু করেছে। আজ সকাল থেকেই ওর মনটা খুব অস্থির লাগছে, যেন কিছু একটা ঘটবেই। আর সেই অপেক্ষায় সে বসে আছে। বাইরে তীব্র শীতের হাওয়ায় গাছের পাতাগুলো খস খস শব্দ করছে। মাঝে মাঝে কোথাও যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এত রাতে কে হাঁটাহাঁটি করবে এই নির্জন গলিতে? রাহুলের হাত কাঁপছে চায়ের কাপ ধরতে গিয়ে। হঠাৎই ফোনের রিংটা বেজে উঠল। এত রাতে কে ফোন করবে? স্ক্রিনে দেখল অচেনা নাম্বার। কিন্তু ফোন ধরতেই ওপাশ থেকে ভাঙা গলার স্বর। তুই কোথায় রাহুল? আমার টাকা কোথায়? ফোনটা হাত থেকে পড়ে গেল। রাহুলের মনে পড়ল গত সপ্তাহের সেই ঘটনাটার কথা, যেটা ও আর সুমন মিলে ঢেকে রেখেছে এমনভাবে যেন কিছুই হয়নি। সেদিন সন্ধ্যার সময় অফিস থেকে ফিরছিল ওরা দুজনে। কিছুদিন আগে কোনো এক বৃহস্পতিবার ও আর সুমন একসাথে চাকরিটা পেয়েছিল একটি বীমা কোম্পানিতে। আর সেই থেকেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে দুজনের মধ্যে। প্রায় প্রতিদিনই একসাথে অফিস থেকে তারা ফেরে। সেদিনও তেমন ফিরছিল। বিকেল 5টার দিকে অফিস ছেড়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল ওরা দুজনে। কিন্তু সেদিন একটু আলাদা পথ ধরেছিল। সুমন বলেছিল শর্টকাট দিয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে। সেই পুরনো গোরস্থানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা গেল একটা বুড়ো লোক পড়ে আছে রাস্তার মাঝে, অচেতন অবস্থায়। রক্তাক্ত মাথা আর ছেঁড়া কাপড় চোপড়। দেখে মনে হলো কোথাও দুর্ঘটনায় পড়েছে বা কেউ মেরে ফেলে রেখে গেছে। আশেপাশে তখন আর কেউ নেই, শুধু ওরা দুজনে। আর সন্ধ্যার অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। সুমন একটু এগিয়ে গিয়ে বলল, কি করবো রে এই বুড়োটাকে নিয়ে? হাসপাতালে নিয়ে যাওয়া উচিত হবে নাকি? দেখ ভাই, আমাদের কিন্তু ঝামেলায় পড়তে হবে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করবে আর এইসব। তাছাড়া এই বুড়োটার অবস্থা দেখে তো মনে হচ্ছে আর বাঁচবে না। কিন্তু সুমনের মন সায় দিল না। বলল, না রে, এটা ঠিক হবে না। আমাদের সাহায্য করা উচিত। ওর পকেটে হয়তো কোনো পরিচয়পত্র আছে, দেখা যাক। রাহুল বেশ বিরক্ত হয়ে বলল, তুই যা ইচ্ছে কর, আমি যাচ্ছি। এই বলে চলে যেতে চাইল, কিন্তু সুমন ওর হাতটা ধরে টানল। বুড়োটার পকেট তল্লাশি করতে গিয়ে সুমন প্রথমে পেল একটা পুরনো ওয়ালেট। তার ভেতরে একটা ছবি আর নাম লেখা আছে, হরিহর গোস্বামী, বয়স 70। তারপরই পেল একটা মোটা পুঁটলি টাকার, কমপক্ষে 1,00,000 টাকা হবে। নোটগুলো যদিও সব পুরনো, কিন্তু আসল। দুজনের চোখ কপালে উঠে গেল। এত টাকা এই বুড়োর কাছে কি করে? দেখ, এই টাকা নিয়ে আমাদের কিছু করা উচিত নয়, বরং পুলিশে খবর দেওয়া উচিত। দেখ সুমন, এই বুড়োটা তো আর বাঁচবে না, দেখতেই তো পাচ্ছিস। আর এই টাকাগুলো পুলিশের কাছে গেলে ওরাই সব নিয়ে নেবে। আমাদের কি দরকার এই টাকার কার তার খোঁজ করবার? বরং আমরা এই টাকা নিয়ে নিই, কাজে লাগবে আমাদের। না রে, এটা চুরি হবে, আমি পারবো না। রাহুল বলল, দেখ, আমাদের দুজনেরই এখন খুব টাকার প্রয়োজন। তোর মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য আর আমার বিয়ের জন্য। প্রিয়াকে অনেকদিন ধরেই কথা দিয়ে রেখেছি। এই সুযোগ হাতছাড়া করলে পরে আফসোস করতে হবে। আর এই বুড়োটা তো মরেই যাবে।
ওর কোন কাজে লাগবে এই টাকাটা? অনেক তর্কাতর্কির পর সুমন রাজি হয়ে গেল, কিন্তু শর্ত দিল অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক যেন ওই বুড়োর পকেটেই রেখে দেয়া হয়। কিন্তু রাহুল রাজি হলো না। না না, পুরোটাই নেব, কেন ছাড়বো? এই নিয়ে ওদের মধ্যে তর্ক শুরু হলো। তখনই একটা ভয়ানক ব্যাপার ঘটল। বুড়োটার চোখ হঠাৎ খুলে গেল। রক্তাক্ত চোখ দুটো ওদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোরা আমার টাকা চুরি করেছিস, আমার নাতনির বিয়ে হবে না, এখন আমি তোদের ছাড়ব না। এই বলে বুড়োটার চোখ বুজে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রাহুল আর সুমন দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু টাকাটা আর ফেরত দিতে পারল না, কারণ বুড়োটা তখন মরে গেছে। আর চারপাশে এখন একেবারে ঘন অন্ধকার নেমে এসেছে। রাহুল বলল, চল চল, এখান থেকে সরে যাই, কেউ এসে পড়ার আগেই। কিন্তু সুমনের মন খারাপ হয়ে গেল। রাহুল বলল, এখন কিছু করার নেই, চল টাকাটা নিয়ে চলে যাই। টাকার পুঁটলিটা নিয়ে ওরা দুজনেই সেখান থেকে চলে গেল। কিন্তু যেতে যেতে সুমন একবার পিছনে তাকিয়ে দেখল বুড়োটার মুখে যেন একটা অভিশাপের ছায়া। পরের কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটছিল। অফিসে কাজ করছে দুজনেই। টাকার ব্যাপারে কাউকেই কেউ কিছু বলছে না, এমনকি পরিবারের লোকজনকেও না। কিন্তু দুজনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। 3 দিন পর সুমন রাহুলকে ফোন করে বলল, রায়, আমার খুব খারাপ লাগছে ওই বুড়োর কথা ভেবে। আমার মনে হয় আমাদের টাকাটা ফেরত দিয়ে আসা উচিত। রাহুল বলল, কি বলছিস তুই? কোথায় ফেরত দিবি? বুড়োটা তো মরে গেছে, আর লাশটার তো পরদিন সকালবেলা কেউ না কেউ দেখে ফেলেছে হয়তো। সুমন বলল, তাহলে আমরা ওর পরিবারের খোঁজ করি। ওর নাতনির বিয়ের জন্য টাকাটা জমিয়েছিল, বলেছিল সেটা। রাহুল রেগে গিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস নাকি? এখন যদি আমরা কোথাও গিয়ে এই টাকার কথা বলি, তাহলে পুলিশ আমাদেরই সন্দেহ করবে। তুই চাস আমরা জেলে যাই? সুমন আর কিছু বলল না, কিন্তু মনের মধ্যে অপরাধবোধ কাজ করতে লাগল। সেই রাত থেকে সব অদ্ভুত ঘটনা আরম্ভ হলো। সুমন রাতে ঘুমোচ্ছিল, হঠাৎ স্বপ্নে দেখল সেই বুড়োটা দাঁড়িয়ে আছে ওরই বিছানার পাশে আর বলছে, আমার টাকা ফেরত দে, আমার নাতনির বিয়ে হবে কি দিয়ে? প্রথম রাতে ভেবেছিল স্বপ্ন, কিন্তু পরের রাতে আবার একই স্বপ্ন, তারপরের রাতেও। আস্তে আস্তে ব্যাপারটা এতটাই বাড়তে লাগলো যে সুমন আর ঠিক মতো ঘুমোতে পারছে না। সুমন আবার রাহুলকে ফোন করে বলল, রায়, আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে। প্রতি রাতে ওই বুড়োর স্বপ্ন দেখছি। রাহুল হেসে বলল, দেখ সুমন, এসব তোর মনের ভুল, তুই বেশি চিন্তা করছিস, তাই এমন মনে হচ্ছে। আর একটু সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাহুল যা বলল সেটা হলো না, বরং দিন দিন ব্যাপারটা আরো ভয়ানক হয়ে উঠল। এখন স্বপ্নের মধ্যে সেই বুড়োটা শুধু কথা বলে না, বরং সুমনের গলা টিপে ধরে বলে, টাকা ফেরত দে, নইলে মরতে হবে তোকে। সুমন ডাক্তার দেখালো। ডাক্তার ঘুমের ওষুধ দিল, কিন্তু ওষুধ খেয়েও যখন ঘুমায় তখনও সেই বুড়োর স্বপ্ন দেখে। এবার আরো ভয়ানক ভাবে। বুড়োটা দেখা দেয় তার শরীর পচে গেছে, পোকা লেগে গেছে তার শরীরে,
আর রক্ত ঝরছে সারা শরীর থেকে। একদিন অফিসে সুমন রাহুলকে বলল, রায়, আমি আর পারছি না, আমাদের উচিত ওই টাকাটা কোথাও দান করে দেয়া বা ওই বুড়োর পরিবারের কাছে পৌঁছে দেয়া। রাহুল বলল, তুই যা ইচ্ছে কর, আমি এই ব্যাপারে আর নেই। টাকাটার অর্ধেক আমি নিয়ে নিয়েছি, আর আমার কোনো সমস্যাও হচ্ছে না। তোর যদি এত সমস্যা হয় তাহলে তুই তোর ভাগটা কোথাও গিয়ে দান করে দিগে। কিন্তু সুমনের মনে একটা সন্দেহ জাগল। তুই সত্যি করে বল, তোর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না? রাহুল বলল, একদমই না, তুই বেশি চিন্তা করছিস তাই তোর এমন হচ্ছে। আসলে সত্যি কথা হলো, রাহুলেরও সমস্যা হচ্ছিল, কিন্তু সুমনের মতো স্বপ্নে নয়, বরং জেগে থাকার সময়। মাঝে মাঝে দেখতে পাচ্ছিল সেই বুড়োটা দাঁড়িয়ে আছে দূরে কোথাও, রাস্তার মোড়ে বা অফিসের জানালার বাইরে অথবা বাড়ির ছাদে। কিন্তু যখনই ভালো করে তাকানোর চেষ্টা করে তখনই আর কিছু দেখা যায় না। মনে হয় চোখের ভুল। তাই রাহুল সুমনকে কিচ্ছু বলেনি। কিন্তু সেদিন রাত্রি থেকে রাহুলের সাথেও শুরু হলো সেই একই ব্যাপার। প্রথমে ফোনে অচেনা নাম্বার থেকে কল এলো, আর ওপাশ থেকে সেই ভাঙা গলার স্বর। তুই কোথায় রাহুল? আমার টাকা কোথায়? রাহুল প্রথমে ভেবেছিল কেউ প্রাঙ্ক করছে, কিন্তু পরের দিন থেকে এই ফোন আসতে শুরু করলো প্রতি রাতে, ঠিক 2টোর সময়, আর প্রতিবারই একই কথা। একদিন রাহুল ধৈর্য হারিয়ে চিৎকার করে বলল, কে আপনি? কি চান আমার কাছ থেকে? ওপাশ থেকে উত্তর এলো, আমি হরিহর গোস্বামী। তোরা আমার টাকা চুরি করেছিস। আমার নাতনির বিয়ে হবে না। এখন আমি তোদের ছাড়ব না। রাহুলের হাত কাঁপতে শুরু করলো। ফোনটা কেটে দিল, কিন্তু 5 মিনিট পরেই আবার রিং বাজলো। এবার ফোনটা ধরল না, কিন্তু রিং বাজতেই থাকলো সারা রাত। পরের দিন অফিসে গিয়ে দেখলো সুমন আসেনি। ফোন করে জানতে পারলো সুমন খুব অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছে স্ট্রেস আর ঘুমের অভাবে শরীর খারাপ হয়ে গেছে। রাহুল সুমনের বাড়ি গেল। দেখল সুমনের অবস্থা খুবই খারাপ। ওজন কমে গেছে, চোখে কালি পড়ে গেছে, আর ক্রমাগত বিড়বিড় করে কি যেন বলছে। সুমনের মা বলল, 3 দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, আর রাত্রিতে চিৎকার করে ওঠে, বলে কেউ যেন টাকা চাইছে ওর কাছে। রাহুল সুমনের কাছে বসে বলল, কি হয়েছে তোর? তোকে এত খারাপ লাগছে কেন? সুমন ক্ষীণ স্বরে বলল, রায়, আমি আর পারছি না। প্রতি রাতে ও আসে আর আমার গলা টিপে ধরে, বলে টাকা ফেরত দিতে। আজ রাতে যদি আবার আসে তাহলে আমি আর বাঁচব না। রাহুল বলল, তুই এসব কুসংস্কারে বিশ্বাস করিস না, এসব মনের ভুল। সুমন বলল, তাহলে তুই বল, তোর কিচ্ছু হচ্ছে না? রাহুল বলল, না, আমার কিছু হচ্ছে না। রাহুল মিথ্যে বলল। কিন্তু সেদিন রাত্রিতে রাহুলের সাথে ঘটল এক ভয়ানক ঘটনা। ঘুমোতে যাওয়ার পর রাত্রি 2টোর সময় ফোনের রিং বাজল, কিন্তু এবার ফোন না ধরে সাইলেন্ট করে দিল। কিন্তু 5 মিনিট পরেই শুনতে পেল দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। খটখট শব্দে দরজাটা কাঁপছে। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। কে এত রাতে আসবে? দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে সেই পরিচিত ভাঙা গলার স্বর। দরজা খোল রাহুল, আমার টাকা দে। রাহুল আর দরজার কাছে দাঁড়িয়ে থাকতে পারলো না, পিছিয়ে গেল। কিন্তু দরজার ধাক্কা আরো জোরে জোরে হতে লাগলো। মনে হচ্ছে যেন কেউ ভেঙে ফেলবে দরজাটা।
তখনই হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। রাহুল একটু সাহস পেয়ে জানলা দিয়ে বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না সে। কিন্তু পরের দিন সকালে দরজা খুলতে গিয়ে দেখল দরজার সামনে মাটিতে লেখা আছে রক্তের অক্ষরে, টাকা ফেরত দে, নইলে মরতে হবে। রাহুল আর সহ্য করতে পারল না, সুমনকে ফোন করলো, কিন্তু সুমনের ফোন সুইচ অফ হয়ে আছে। তড়িঘড়ি করে সুমনের বাড়ি গেল রাহুল, কিন্তু গিয়ে যা দেখল তাতে ওর পা কাঁপতে শুরু করলো। সুমনের বাড়িতে পুলিশ এসেছে আর সুমনের লাশ নিয়ে যাচ্ছে। সুমনের মা কাঁদতে কাঁদতে বলল, গত রাতে সুমন চিৎকার করে বলছিল কেউ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা ওর রুমে গিয়ে দেখি ও মরে পড়ে আছে। ডাক্তার বলেছে হার্ট অ্যাটাক, কিন্তু ওর মুখে ছিল ভয়ানক আতঙ্কের ছাপ। রাহুল বুঝে গেল এবার ওর পালা। সুমনের মৃত্যুর পর রাহুলের অবস্থা আরো খারাপ হতে লাগলো। এখন আর শুধু রাত্রিতে নয়, দিনের বেলাতেও দেখতে পায় সেই বুড়োটাকে। অফিসে কাজের সময় হঠাৎ মনে হয় কেউ ওর কাঁধে হাত রেখেছে। পিছন ফিরে তাকালে দেখে কোথাও কেউ নেই। বাড়িতে থাকার সময় মনে হয় কেউ ওকে ডাকছে, রাহুল, রাহুল, কিন্তু চারপাশে কেউ নেই। রাত্রিতে ঘুমোতে গেলে মনে হয় বিছানার নিচে কেউ শুয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। একদিন রাহুল আর সহ্য করতে না পেরে টাকার পুঁটলিটা নিয়ে বেরিয়ে পড়ল, যেখানে ওই বুড়োটাকে পড়ে থাকতে দেখেছিল। সেখানে গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসবে ভাবল, কিন্তু সেই জায়গায় পৌঁছে টাকার পুঁটলিটা রাখতে গিয়ে দেখল মাটিতে একটা কাগজ পড়ে আছে। কাগজটা তুলে দেখল ওতে লেখা আছে, শুধু টাকা ফেরত দিলেই হবে না, এখন তোকেও আমার সাথে আসতে হবে, তোর বন্ধুর মতো। আমার নাতনির বিয়ে তোরা নষ্ট করে দিয়েছিস, এখন তোদের জীবন দিয়ে দাম দিতে হবে। রাহুল কাগজটা পড়েই ঘাড় ঘুরিয়ে দেখল সেই বুড়োটা দাঁড়িয়ে আছে ওর পিছনের দিকে। এবার আর আগের মতো দূর থেকে নয়, একেবারে কাছে। মুখে ভয়ানক হাসি আর চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। বুড়োটা বলল, এবার তোর পালা রাহুল, এত সহজে আমি তোকে ছাড়ব না। রাহুল চিৎকার করে উঠল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। বুড়োটার হাত বাড়তে লাগলো ওর গলার দিকে। রাহুল পেছন দিকে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। হাত পা ছুঁড়তে লাগলো প্রাণপণে, কিন্তু যেন শরীরটাই জমে গেছে। বুড়োটা ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে, সেই একই ভাঙা গলা, এবার আরো গম্ভীর, আরো তীব্র। আমার টাকা, আমার সম্মান, আমার নাতনির ভবিষ্যৎ সব তুই নিয়েছিস। এখন সময় এসেছে তোকে সঙ্গে নেয়া। রাহুল চোখ বন্ধ করে ফেলল। গলার কাছটা ঠান্ডা হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে চলেছে। আর একটা মুহূর্ত, থাম! একটা কণ্ঠস্বর গর্জে উঠল আচমকা। চোখ মেলে দেখল রাহুল একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। তার সামনে পরনে সাদা শাড়ি, হাতে একটা পুরনো ধূপের পাত্র। হরিহর, থাম! প্রতিশোধের আগুনে
তুই তোর আত্মাকেই নষ্ট করেছিস। বৃদ্ধাটি এগিয়ে এলো বুড়োটার দিকে। আমি তোর দিদি, তোর নাতনির বিয়েটা আমি নিজের হাতে দেব। ছেলেগুলোর ভুল ছিল, কিন্তু এতটা শাস্তি দিয়েও তুই কি শান্তি পেলি? হরিহর গোস্বামী থেমে গেল, চোখে একটা দ্বিধা। তুই সত্যি ওর বিয়েটা দিবি? কাঁপা গলায় বলল হরিহর। হ্যাঁ, রাহুল তার পাপ স্বীকার করেছে, টাকাও ফেরত দিয়েছে। আর কেউ মরুক তুই চাস না, আমি জানি। শান্তি খুঁজে নে ভাই, শান্তি খুঁজে নে। বৃদ্ধার কথায় ধীরে ধীরে বুড়োটার শরীর হাওয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। শেষবারের মতো হরিহর বলল, তোর ভয়, তোর অনুশোচনা, সেটাই আমার প্রতিশোধ। এখন যদি পারিস, সত্যিকারের মানুষ হ। এক ঝলক ঠান্ডা হাওয়া বইল চারপাশে। রাহুল চোখ মেলল। বুড়োটা আর নেই, শুধু ধূপের গন্ধ আর বৃদ্ধা মহিলা ধীরে ধীরে গোরস্থানের দিকে হেঁটে চলল। রাহুল মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে জল পড়ছে, বুকটা এবার বেশ হালকা লাগছে। সেদিন রাতেই রাহুল প্রিয়াকে ফোন করে জানালো বিয়েটা পিছিয়ে যাবে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে হরিহর গোস্বামীর নাতনির বিয়েটা ওর নিজের টাকায় দিয়ে আসবে। টাকাটা যেন শুধু ক্ষমা নয়, প্রায়শ্চিত্তের দান হয়ে উঠুক।